সংক্রমণ বাড়লেও শক্তি হারাচ্ছে করোনা ভাইরাস, কমছে মৃত্যু হার, প্রতিষেধক ছাড়াই দুর্বল হয়ে নিঃশেষ হবে দাবি গবেষকদের। 10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা, আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি, তালিকায় নেই ঢাকার নাম। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়? সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরো 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ। এবং স্বর্ণ চোরাচালানের গডফাদার শ্যাম ঘোষ আটক, বছরে 3 লাখ টাকা আয় করেও 5 কোটি টাকার দোকানের মালিক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দুপুর 12টা সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে মরণঘাতী করোনা ভাইরাস। ইতালির একজন প্রথম সারির গবেষকের চাঞ্চল্যকর দাবি এটি। গত কয়েক মাসের পরিসংখ্যান বলছে আগের তুলনায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর হার। এদিকে ভাইরাস নির্মূলে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। কোভিড-19 সম্ভাব্য একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ছাড়াও ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই গবেষকের দাবি, করোনা ভাইরাস এমনিতেই পৃথিবী থেকে বিদায় নেবে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। একদিনে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে 1,30,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে 3,338 জনের। মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 4,70,000। তবে পরিসংখ্যান বলছে গেল এপ্রিলের মাঝামাঝি সময়ে একদিনে 83,000 মানুষ আক্রান্ত হয়েছে, যেখানে মৃত্যু হয়েছে 8,000-এর বেশি। দৈনিক আক্রান্তের সংখ্যা পরের মাসে রেকর্ড পরিমাণে বাড়লেও উল্টো চিত্র ছিল দৈনিক মৃত্যু হারে। মে মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এর আগের মাসের চেয়ে গড়ে 25,000 বেশি, কিন্তু ওই মাসে আক্রান্ত বাড়লেও দৈনিক মৃত্যু কমেছে গড়ে অন্তত 1,500। জুনেও উল্লেখযোগ্য হারে কমেছে মৃত্যুহার। তবে কি ভাইরাস তার শক্তি হারিয়ে ফেলছে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না গবেষকরা। এদিকে অন্তত 3টি করোনা প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় রয়েছে। চলছে চূড়ান্ত পর্বের ট্রায়াল। কোভিড-19 সম্ভাব্য একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু করেছে চীন। তবে ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনা ভাইরাস। শুধু তাই নয়, তার দাবি কোনো রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এদিকে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 90 লাখ, তবে তার সাথে পাল্লা দিয়ে সুস্থ হয়ে উঠেছে 48,38,000-এর বেশি মানুষ। মাসুদ রানা, নিউজ 24। কোভিড-19 রোগের বিস্তার ঠেকাতে দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই আদেশ জারি করে। 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের 27টি এলাকাকে রেড জোন হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন রেড জোনে 21 দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দিনকে দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও নমুনা পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে টেস্টের সিরিয়াল পেতেই লাগছে 5 দিন, টেস্টের রিপোর্ট পেতে 10 দিন। ফলাফল অনেকেই উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছে মতো, আবার অনেকেই মারা যাচ্ছেন রিপোর্ট পাওয়ার আগেই।
রিপোর্ট ছাড়া আবার চিকিৎসা মিলছে না হাসপাতালে। এমন বাস্তবতায় ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় মিলবে সুচিকিৎসা আর কোথায় এই ভোগান্তির শেষ? বিস্তারিত তুলে ধরেছেন আফরিন আনোয়ার। দিন দিন দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষার এমন লাইন। নানা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা বেশিরভাগ মানুষই আতঙ্কিত, হতাশায় নিমজ্জিত। কারণ টেস্ট করানোর এই লাইনে দাঁড়াতেই পার হতে হয়েছে শত শত ভোগান্তি, বিড়ম্বনা। শুধু আমি একা না, এখানে অনেক লোক আছে যে এখনো আপনার যারা 10 তারিখে করাইছে, 9 তারিখে করাইছে, তারা এখনো রিপোর্ট পায়নি। কোনো রকমে টেস্ট করানো গেলেও শেষ হয় না ভোগান্তি। বিড়ম্বনার আরেক নাম নমুনা পরীক্ষার ফলাফল। হাজারো ঘটনার মধ্যে ষাটঊর্ধ্ব আবু সাইদ যেন এর জলজ্যান্ত উদাহরণ। শরীরে করোনার উপসর্গ নিয়ে পুরোপুরি ক্লান্ত। দুবার টেস্ট করিয়েও হাতে পাননি করোনা পরীক্ষার রিপোর্ট। টেস্ট একবার 5 তারিখে করাইছি, 5-6 ওটার রিপোর্ট পাই নাই, না পাইয়া আবার ওটা 10 তারিখে করাইছি না 12 তারিখে, ওটারও রিপোর্ট পাই না। আরও গুরুতর অবস্থা আলেয়া বেগমের। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ওনারা 5 দিন রাখতে হবে, ভর্তি করতে হবে। 5 দিন রাখার পর ওনারা এই করোনা টেস্ট করাবে। তো এতদিন থাকলে ওইখানে তো সবই করোনা রোগী, আমরাও তো এফেক্টেড হতে পারি কোনোভাবে, তাই না? এখন তো রিক্সের মধ্যে, মাকে নিয়ে রিক্সে আছি আমরা, বুঝেনি তো। এখানে আসছি, টিকিট নাই। এসব হাজারো ভুক্তভোগীকে দেখার যেন কেউ নেই। সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে হয় না করোনা চিকিৎসা। আবার করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কোভিড, নন কোভিড কোনো হাসপাতালই নিচ্ছে না ভর্তি। ফলে করোনা না হয়েও অন্য রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। যেটা আমাদের এটা নন কোভিড, আমাদের এখানে সেই ব্যবস্থা নাই টেস্ট করা বা ইয়া করা। তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটু দয়া করে 3টা জায়গার নাম বলে দিই, ওই জায়গা থেকে আপনারা কোভিড টেস্টটা করে নিয়ে আসেন। পিসিআর পদ্ধতিতে আমরা যে পরীক্ষাটা করি, এটা অত্যন্ত সংবেদনশীল এবং হাইলি টেকনিক্যাল একটা পরীক্ষা। কারিগরি ত্রুটির কারণে অনেক সময় যদি একটা মেশিনে একদিন কাজ না হতে পারে, তাহলে কিন্তু 300-400 স্যাম্পলের স্তূপ জমে যায়, যেটা আপনারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 1, 2 বা 3 দিনের ভিতরে পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে। এসব অব্যবস্থাপনায় দেশে চিকিৎসা না পেয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী দেওয়ার পরও করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীরা। এখন পর্যন্ত 44 জন ডাক্তার সহ 52 জন স্বাস্থ্যসেবা দানকারী করোনায় মারা গেছেন। কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1072 জন ডাক্তার। এমন অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের সুরক্ষা দিতে হবে যে কোনো মূল্যে, এবং তা হবে সবার আগে। তা না হলে সামনে কঠিন সময় আরও ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সর্বোচ্চ ঝুঁকি জেনেও জীবন বাজি রেখে করোনা যুদ্ধে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা। তাদের মনোবল ভাঙেনি, মৃত্যু ভয়েও যেন ভীত নন তারা। নানা আলোচনা সমালোচনার মধ্যেও দায়িত্ব থেকে পিছু পা হননি বেশিরভাগ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা। কিন্তু করোনা যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ঝুঁকিতে চিকিৎসা সেবায় জড়িতরা। শনিবার পর্যন্ত সারা দেশের 44 জন ডাক্তার, 6 জন নার্স এবং 2 জন স্বাস্থ্যসেবা কর্মী মৃত্যুকে আলিঙ্গন করেছেন করোনার কাছে হার মেনে। এই সময়ের মধ্যে আক্রান্ত 1072 জন চিকিৎসক, 938 জন নার্স, 1427 জন টেকনোলজিস্ট সহ মোট 3437 জন। করোনার মতো মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চিকিৎসকদের যে জাতীয় প্রস্তুতি দরকার, সেটি বাংলাদেশে নাই বলেই কিন্তু ডাক্তাররা বেশি মৃত্যুবরণ করছে। সব স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সবারই তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এবং সরকারি হোক বেসরকারি হোক, সবারই করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবা দানকারীদের সুরক্ষিত রাখতেই হবে, যাতে সামনের করোনা মোকাবেলায় স্বস্তি পায় বাংলাদেশ। যেহেতু ডাক্তারদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হবেই, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না, তাদের সুরক্ষাটা যেন নিশ্চিতভাবে সুন্দর যেন হয়, ভালো হয়, নিম্নমানের এই ধরনের কমপ্লেইন যেন না হয়। চিকিৎসকদের জন্য মান সম্পন্ন পিপিই, সেটি বদলানোর জন্য একটি ওয়েল ভেন্টিলেটেড, ওয়েল এয়ার কন্ডিশন রুম, তাদেরকে চাপ মুক্ত রাখার জন্য একটি দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা দেখছি আমাদের দেশের হাসপাতালগুলিতে এর প্রকট অভাব। করোনার সুরক্ষা সামগ্রী, বিশেষ করে মাস্ক,
পিপিই হ্যান্ড গ্লাভসের ঘাটতি নেই বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব সুরক্ষা সামগ্রী সঠিক নিয়ম মেনে ব্যবহার না করায় স্বাস্থ্যসেবা কর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শ্যাম ঘোষ ধরা পড়েছে র্যাবের হাতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে প্রায় 15 বছর ধরে শ্যাম ও তার সহযোগীরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। অনুসন্ধানে উঠে আসে আয়কর ফাইলে শ্যামের বছরে উপার্জন মাত্র 3 লাখ টাকা, কিন্তু নগদ টাকায় কেনা দোকানের দাম 5.5 কোটি টাকা। দুর্ধর্ষ এই পাচার চক্র কিভাবে র্যাবের হাতে ধরা পড়ল তার বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। মূলত সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ বাংলাদেশের এক বা একাধিক চক্রের হাত ঘুরে প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়। 2018 সালের 7 সেপ্টেম্বর র্যাব 11 বিশেষ অভিযানে ঢাকার দোহার থেকে 200 স্বর্ণের বার সহ আন্তর্জাতিক পাচার চক্রের 5 সদস্য গ্রেফতার করে। তারা স্বীকারোক্তি দেয় 23 কেজি ওজনের 9 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মূল হোতা শ্যাম ঘোষ নামের এক ব্যবসায়ী। তারপর থেকে অনুসন্ধান শুরু। এদিকে 2019 সালের 27শে মে 103টি স্বর্ণের বার সহ আব্দুস সালাম নামের এক স্বর্ণ পাচারকারী বিমানবন্দর থেকে গ্রেফতার হয়। তারও জবানবন্দিতে ক্রেতা হিসেবে উঠে আসে শ্যাম ঘোষের নাম। দীর্ঘদিন পলাতক শ্যাম ঘোষকে ধরতে বিশেষ অভিযানের নামে র্যাব 11। 10 জুন তাঁতিবাজার এলাকা থেকে গ্রেফতার হয় শ্যাম। তার দেওয়া তথ্যে 6টি স্বর্ণের বার ও নগদ 30 লক্ষ টাকাও উদ্ধার করা হয়। শ্যাম নামের একজন ব্যক্তি তাঁতিবাজারের ব্যবসায়ী, এই পাচারকারীর চোরাচালানকারীর মূল হোতা এবং এগুলোর মালিক সেই। তো এই মামলার দীর্ঘ তদন্ত শেষে আমি গত 10 জুন তাঁতিবাজার অভিযান পরিচালনা করে শ্যামকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শ্যাম সহ সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তির নাম এসেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি মুদ্রার রিপিট যারা এই স্বর্ণ পাচারকারীর সাথে জড়িত, তারা একই সাথে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে এসে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে যায় এবং এই টাকাগুলো বিভিন্ন পণ্যের সাথে হুন্ডি হয়ে বাংলাদেশে ঢুকে। অনুসন্ধানে উঠে আসে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য শ্যাম ঘোষের অজানা তথ্য। আয়কর ফাইলে দেখা যায় তার বার্ষিক উপার্জন মাত্র 3 লাখ টাকা, আর সমুদয় সম্পদের পরিমাণ মাত্র 22,85,200 টাকা। কিন্তু যমুনা ফিউচার পার্কে তার মালিকানায় থাকা দোকানটির দামই 5,49 লাখ টাকা। তিনি দি নন্দন জুয়েলার্সের শেয়ার হোল্ডার। ঢাকায় একাধিক ফ্ল্যাট আর 7টি অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ আছে তার। রিমান্ড শেষে শ্যাম এখন কারাগারে। তার বাকি সহযোগীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দুপুর 12টার সংবাদে সময় একটি বিরতি নেওয়ার সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতি পর আবার স্বাগত। দুপুর 12টার সংবাদে দেখছেন নিউজ 24। কন্টেইনার জট কমাতে সবচেয়ে বড় নিলামের আয়োজন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে উঠছে সাধারণ থেকে বিলাসবহুল গাড়ি, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ সহ অন্তত 200 কন্টেইনারের নানা ধরনের পণ্য। 2 থেকে 6 মাসেও পণ্য ছাড়িয়ে না নেওয়ায় এগুলো নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে নতুন আমদানিকারকরা ক্ষতির শিকার হবে বলে দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়াজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের সাধারণ থেকে বিলাসবহুল গাড়ি বন্দরে পড়ে আছে মাসের পর মাস, অথচ এগুলো 1 মাসের মধ্যে ছাড়িয়ে নেওয়ার নিয়ম রয়েছে। ছাড়িয়ে না নিলে নিলামে বিক্রির ক্ষমতা বন্দর কর্তৃপক্ষের হাতে। বন্দরের দাবি, পণ্যগুলো ছাড়াতে বেশ কয়েকবার আমদানিকারকদের চিঠি দেয়া হলেও কোনো কাজ হয়নি। শেষমেশ আগামী 30 জুন নিলাম ডাকা হয়। এটি বন্দরে এ যাবৎকালের সবচেয়ে বড় নিলাম হতে যাচ্ছে। 6 মাস হলো, 6 মাস প্রায় শেষের দিকে। আমরা কিন্তু নিলাম হয়তো অন্য সময় হলে স্বাভাবিক সময় 7-8টা নিলাম হয়ে যেত, কিন্তু আমরা আসলে এখন 5ম নিলামে আছি। বন্দর সচিব জানান, অকশন শেডে গাড়ি আছে 382টি, আছে প্রায় 8,000 টিউজ কন্টেইনার ও প্রায় 5,500 টন এলসিএল ও বাল্ক কার্গো। আমরা কাস্টমস কর্তৃপক্ষকে প্রতি মাসে এই ধরনের একটি তালিকা প্রেরণ করি এবং অনুরোধ করি যাতে দ্রুত অকশন করে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে স্মুথ রাখার জন্য সহায়তা করে। করোনা সংকটের কারণে পণ্য ছাড়ানো সম্ভব হয়নি বলে দাবি আমদানিকারকদের। অনেকে বলছেন, নিলাম হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে নতুন আমদানিকারকদের।
এই সংকটকালীন সময়ে যদি অকশনটা করা হয় তাহলে নতুন করে যারা আমদানিকারক আছেন তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলছেন, কিছু আমদানিকারক বন্দরকে গোডাউন হিসেবে ব্যবহার করে। এই অনিয়মের বলি হচ্ছে নতুনরা। তবে করোনার কারণে বন্দর কর্তৃপক্ষকে সময় বাড়ানোর আহ্বান তাদের। যদি আমার মালামাল দিনের পর দিন বন্দরে পড়ে ফেলে রাখি, তাহলে বন্দর তো অন্য কারো মালামাল অপারেট করার সুযোগ পাবে না। যৌক্তিক কারণে কোনো আমদানিকারক কোভিড-19-এর যে এফেক্ট আছে সেই এফেক্টের কারণে যদি পণ্য খালাস করতে না পারে, তাহলে তাদের বিষয়টা যেন একটু বিবেচনায় নেওয়া যায়। নিলামের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সব ঠিক থাকলে 164টি পণ্যের নিলাম হবে 30 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর সঙ্গে যশোরের মূল শহরের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে বেহাল অবস্থায়। সামান্য বৃষ্টিতে কাদা আর রোদে ধুলাবালি, উভয় সংকটে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। শহরের বেশ কিছু এলাকার ভেতর দিয়ে যাওয়া এই সড়ক এলাকাবাসীরও ভোগান্তির কারণ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় সংস্কারের অভাবে নাজুক পরিস্থিতি যশোর ঢাকা সড়কের। কোথাও উঁচু, কোথাও নিচু, খানাখন্দে ভরা এই সড়কে কার্পেটিং উঠে গেছে অনেক জায়গায়। তাই অল্প বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা। এই দুর্ভোগ শেষে আবার যখন সূর্য ওঠে, তখন ধুলোর অত্যাচার শুরু হয়। যশোর মূল শহরের মণিহার, ঢাকা রোড, টায়ারপট্টি এলাকাগুলো এই সড়কের আশপাশে। এলাকাবাসী বলছেন, গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার জরুরি হলেও কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন। চলাচলে খুবই কষ্টকর, সাধারণ মানুষ হেঁটে গেলেও আমার মনে হয় যে হুবড়ি খাই পড়বে। আমরা প্যান্ট গুছায় হাঁটতে হয়, এই রাস্তা বালি ফেলে যায়, আবার যে হাল সেই অবস্থা। ঠিকাদার খালি বালি আর খোয়া দিয়ে চলে যায়, কিন্তু পরপরই সেই রাস্তা যা যে বেহাল দশা সেই অবস্থায় থাকে, কোনো কাজের উন্নয়ন আমরা পাচ্ছি না। বেহাল দশার কারণে দুর্ঘটনাও বেড়েছে। এছাড়া গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়া নিত্য ব্যাপার। ধীর গতির কারণে অনেক সময় যানজট তৈরি হয় বলেও জানান চালকরা। আমাদের গাড়ির সমস্যা দেখা দেয়, গাড়ি ভেঙে যায়, এক্সেল ভেঙে যায়, আমরা ঠিকমতো চলতে পারি না রোডে। গাড়ির ডিমারেজ আসছে, আমাদের গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তেল বেশি খায়, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে পড়ে, টায়ার পাংচারে পড়ে থাকে। সড়ক ও জনপদ বিভাগের কর্তারা অবশ্য বরাবরের মতো খুব দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। এটা আমাদের ডিবিপি অনুমোদন হয়েছে, আর একটি কাজ করার আগে আমাদের কিছু প্রকিউরমেন্ট প্রসিডিউর রয়েছে, যেটা আমাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা এখন মন্ত্রণালয় অবস্থান করছে এবং এটা আমাদের পারচেজ কমিটিতে অনুমোদন হবে। এই অনুমোদন সাপেক্ষে আমাদের কার্যাদেশ প্রদানের পরই কাজটা শুরু হবে। যশোর থেকে এই সড়ক দিয়ে রাজধানী সহ 32টি রুটে নিয়মিত গাড়ি চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে ক্ষতির মুখে পড়েছে পিরোজপুর স্বরূপকাঠির নৌকা শিল্প। প্রতি বছর বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট বসলেও এবারের বাস্তবতা একেবারে আলাদা। নেই বেচাকেনা, কারিগরদের দাবি সরকারি প্রণোদনা না দিলে তাদের পেশা টিকিয়ে রাখাই কঠিন হবে। ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীনালা ও খালবিল বেষ্টিত জেলা পিরোজপুর। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত কল্পনাই করা যায় না এই অঞ্চলে। আর তাই প্রায় 15,000 পরিবার বংশগতভাবে পেশা হিসেবে বেছে নিয়েছে নৌকা তৈরির কাজ। কিন্তু করোনা মহামারীতে ক্ষতির মুখে নৌকার কারিগররা। প্রতি বছরের মতো পিরোজপুরের আটঘর কুরিয়ানার খালে বসেছে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী নৌকার হাট। নতুন নতুন নৌকা উঠলেও করোনা মহামারীতে ক্রেতার দেখা নেই। আর তাই বিক্রেতারা পড়েছেন জীবন জীবিকার সংকটে। হাটটিতে ক্রেতার সমাগম কম হচ্ছে, এ কারণে হাটটি আজকে হুমকির মুখে পড়েছে। টাকা জোগাড়ও করতে পারে না আর নৌকাও কিনতে পারে না, সবাই মানে খুবই করোনার কারণে ভোগান্তি। আমরা গেছেবার যে নৌকায় দাম পাইছি, এবার এই নৌকায় দাম পাইতেছি না। এদিকে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে লাভ তো দূরের কথা, পুঁজি উঠানো নিয়ে দুশ্চিন্তায় নৌকা হাটের ইজারাদাররা। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আমার হাট পরিচালনা করছে, সেখানে আমার ব্যয় বাড়ছে। প্রতি হাটে মিনিমাম আমার টাকা ওঠা দরকার, মনে করেন প্রায় 50,000, সেখানে আমার কালেকশন আছে 5 থেকে 4-5 টাকা। ব্যক্তিগতভাবে করোনায় ক্ষতিগ্রস্ত নৌকা তৈরি শ্রমিকদের মাস্ক ও ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভ সংঘের এই নেতা। এদিকে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এই করোনার ক্রান্তিকালের প্রথম লগ্ন থেকেই চালু আছে মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধি করা, সহায়তা প্রদান করা। এই কার্যক্রম আমাদের চালু থাকবে। সরকার ইতিমধ্যে যেই প্রণোদনা যেটা দিয়েছে 2500 টাকার প্যাকেজ একটা, সেটি আমরা অলরেডি তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন চলতেছে। আর এমনিতে যারা খেটে খাওয়া মানুষ, যারা এই মুহূর্তে সমস্যা আছে, তাদের তো কার্যক্রম চলছে।
পিরোজপুর সরবকাঠির ঐতিহ্যবাহী এই নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুপুর 12টার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আরও একবার স্বাগত দুপুর 12টার সংবাদে, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে নয়া বিপদের মুখে দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা, যার জেরে রবিবার শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েক গুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। ভারতের সাইবার জগতে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে। রবিবার দেশটির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম CRT টুইটারে একটি সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশ বা সংগঠনের নাম না করে তা বলা হয়েছে সাইবার দুষ্কৃতিকারীরা ফিনিশিং ক্যাম্পেইনের সাহায্যে হামলা চালাতে পারে। সময় হলো আরেকটু বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। সারা বিশ্বে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে আলোচনা বা প্রশংসা নয়, বরং সমালোচনা ও বিতর্ক দিয়ে শুরু হয়েছে ওয়েব সিরিজের যাত্রা। জনপ্রিয়তার তকমা পাওয়ার আগেই পেয়েছে অশ্লীলতার অভিযোগ। তবে নির্মাতাদের অনেকেই মনে করেন, গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তর। তাছাড়া বাধ্যবাধকতার মধ্যে শৈল্পিক কাজ হয় না। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 90 দশকে আমেরিকায় জন্ম হওয়া ওয়েব সিরিজের বাংলাদেশে যাত্রা 2017 সালে। অনেকের কাছে এখনও ওয়েব সিরিজ অপরিচিত হলেও যারা এরই মধ্যে পরিচিত হয়েছেন তাদের বেশিরভাগই ইতিবাচক নয়, বরং নেতিবাচক দৃষ্টিতেই দেখেছেন এই মাধ্যমকে। তার কারণেই হয়তো সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া আগস্ট 14, বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। পাশ্চাত্য দেশের উদাহরণ টানি, সেখানে অনেক কিছুই নগ্নতাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, অথবা তাদের আইনের মধ্যেও অনেক কিছু বলা আছে। বাট আমাদের দেশে, আমাদের সমস্যার সাথে কিন্তু সেগুলো যায় না। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ফি দিয়ে দেখতে হয় এসব ওয়েব সিরিজ, যেখানে বয়স ভেদে ভাগ করা থাকে কন্টেন্ট। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন এই ওয়েব সিরিজে। তবে অন্যান্য দেশের নির্মাতাদের ওয়েব সিরিজ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা দর্শকরাই বাংলাদেশের নির্মাতাদের সমালোচনা করছেন, যা অবান্তর বলছেন অনেক নির্মাতা। মানুষ কিন্তু তার ইচ্ছা মতো তার রুচি অনুযায়ী কন্টেন্ট চুজ করে দেখার ক্ষমতা রাখে। এটা কিন্তু টেলিভিশন মিডিয়াম না। আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে, সেটা তো মনিটর আপনার করতে হবে। বিশ্বের কোথাও যেখানে ওয়েব সিরিজের সেন্সরশিপ নেই, সেখানে বাংলাদেশে থাকাটা নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় বলছেন নির্মাতারা। যখনই আপনি শিল্প এবং শিল্পীর স্বাধীনতা খর্ব করবেন, তখন যে কোনো ধরনের বাক স্বাধীনতা খর্ব হওয়ার সুযোগ থেকে যায়। কন্টেন্টের যেন আমরা সেন্সরশিপ অথবা ক্লাসিফিকেশন আরোপ না করি, আমরা হয়তো রেটিং করতে পারি। ওটিটি প্ল্যাটফর্মে কি হয়, আমরা আমাদের স্বাচ্ছন্দ্য থাকে যে আমরা কোনটা দেখবো কোনটা দেখবো না, কিন্তু তার মানে এই নয় যে আমরা যা খুশি তাই দেখাবো। আলোচিত এই বিষয় নিয়ে দেশের বিশিষ্টজনরা তাদের অভিমত প্রকাশ করেছেন সম্প্রতি। তারা বলছেন নির্মাণের স্বাধীনতা থাকবে, তাই বলে অশ্লীলতা নয়। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ আসে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল দুপুর 12টার সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।